মোথাবাড়ির তুলকালামে ধরপাকড় চলছে, আর তাই মোথাবাড়ির পটলডাঙ্গা গ্রামে পুলিশের অভিযানে 3 জন আটক আর পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা মহিলাদের। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা বেঁধে যায়। পুলিশি অভিযানে কার্যত পুরুষশূন্য গ্রাম, পুরুষশূন্য মোথাবাড়ির একাধিক গ্রাম। কথা বলবো সেবক, আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, কি পরিস্থিতি এখন? একদমই দেখো, 1 তারিখ আমরা জানি যে রাত পর্যন্ত বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল মালদহের মোথাবাড়ি, যেখানে বিচারকদের পর্যন্ত ঘেরাওয়ের মুখে পড়তে হয়েছিল, তাদেরকে আটকে রাখা হয়েছিল রাত পর্যন্ত। এরপরেই এনআইএ তদন্তের নির্দেশ হয়। এনআইএ এবং পুলিশ তারা কিন্তু তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশি অভিযানে এখনো পর্যন্ত এই ঘটনায় প্রায় 58 জন গ্রেপ্তার হয়েছে বলে খবর। সব মিলিয়ে মালদহের কালিয়াচক, সুজাপুর, এইসব মোথাবাড়ি, এইসব এলাকা সব মিলিয়ে এই যে পুলিশের অভিযান, তারপরে কিন্তু কার্যত পুরুষশূন্য হয়ে রয়েছে গ্রাম। কারণ কি, যে ওই এলাকা যারা ছিলেন ওই দিন, তাদের সিসিটিভি ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে আতঙ্কে কিন্তু ওই এলাকার মানুষজন, কার্যত করোনার সময় আমরা যে পরিস্থিতি দেখেছিলাম, অনেকটা ওই একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। এবং বেশিরভাগ বাড়িতে পুলিশ মানুষ কিন্তু নেই, এমনটাই জানা যাচ্ছে। এবং এর মধ্যেই পুলিশ আমলিতলা, পটলডাঙ্গা প্রভৃতি এলাকায় অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়। এইখানে কিন্তু আটক করা হয়েছে। আটক যখন পুলিশ করে, তখন স্থানীয়রা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেন এবং সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশি ধরপাকড় কিন্তু অভিযান চলছে। এরপরেও পুলিশ যেটা জানিয়েছে, যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে ওই এলাকার বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফুটেজ পাওয়া যাচ্ছে, সেই সব ফুটেজ খতিয়ে দেখে কিন্তু উদ্যোগ গ্রেফতার করা হচ্ছে। সব মিলিয়ে আরো গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। ফলে ওই এলাকায় কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আতঙ্ক রয়েছে। সঙ্গে থাকো সেবক। মালদার অতিরিক্ত জেলা শাসককে শোকজ। মোথাবাড়ির অশান্তিতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ার অভিযোগ, পরিস্থিতি নিয়ে ঠিক মতো না জানানোর অভিযোগ, গাফিলতির অভিযোগে এডিএমকে শোকজ। 1 সপ্তাহের মধ্যে শোকজের জবাব তলব জেলা শাসকের। সেবক আরো ডিটেলে জানাবে। সেবক, এর আগে আমরা দেখেছি মুখ্য সচিব, ডিজিপি, মালদা জেলার জেলা শাসক, এসপিকে শোকজ করা হয়েছিল, এবং এইবারে মালদার অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হলো। একদমই দেখো, আমরা দেখেছিলাম যে 1 তারিখের যে গোলমাল, সেখানে একাধিক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। মূলত ওই এলাকায় সেই দিন ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণের এক অন্যতম দায়িত্বে ছিলেন মালদহের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ। এবং এই যে এই ঘটনায় এনআইএ সিআইডি যাকে মূলত গ্রেপ্তার করেছে, মোফাক্কেরুল ইসলাম, নানা এই অবরোধ তোলা, এই সমস্ত কাজে আমরা দেখেছিলাম ওই এলাকায় দিনভর ছিলেন এই অতিরিক্ত জেলা শাসক। কিন্তু যেটা প্রশ্ন উঠেছে, যে সময়োচিত পদক্ষেপ পুলিশ নেয়নি, বা বিচারকরা যে মধ্যরাত পর্যন্ত আটকে থাকলেন, সেক্ষেত্রে সময় মতো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এক্ষেত্রে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠছে এই এডিএম এর বিরুদ্ধে। অন্তত এই জন্যই শোকজ করা হয়েছে তাকে। মালদহের জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, মালদহের জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাজনবীর সিং কাপুর, তিনি শোকজ করেছেন অতিরিক্ত জেলা শাসককে। বলা হয়েছে যে গ্রাউন্ড রিয়েলিটি কি ছিল সে সম্পর্কে সময় মতো উপরোক্ত কর্তৃপক্ষকে তিনি অবহিত করেননি। এই কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এটা জানতে চেয়ে 7 দিনের সময় দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে শোকজে সন্তোষজনক উত্তর দিতে হবে এই অতিরিক্ত জেলা শাসককে, এবং কি কি পয়েন্টে শোকজের উত্তর দিতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবং এই রিপোর্ট তা যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন, কি কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন, উপর কর্তৃপক্ষকে তিনি কখন জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন, কি কি কথোপকথন হয়েছিল, কাকে তিনি পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করেছিলেন, সবটাই শোকজের উত্তরে তাকে জানাতে হবে।
এটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করছে, কারণ অতিরিক্ত জেলা শাসকের মধ্যে একজন পদাধিকারী যিনি ওই দিন সরকারি আধিকারিক হিসাবে ওই এলাকায় ছিলেন, তাকে কিন্তু এবার প্রকাশ করা হলো। একদমই, অনেক ধন্যবাদ সেবা। মোথাবাড়ির এই অশান্তি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিমকে নিয়ে এসে বিজেপির ষড়যন্ত্র বলে তোপ তৃণমূল নেত্রীর। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার দুটো প্লাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? মোথাবাড়ির অশান্তি তদন্তে অনুসন্ধান রিপোর্ট। দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট এনআইএর। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে এনআইএর আইজি সোনিয়া সিং। গতকাল মোথাবাড়ির 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ এনআইএর। 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে রিপোর্ট এনআইএর। আজ শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা এনআইএর। কথা বলবো অনুপ, আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, প্রাথমিক যে অনুসন্ধান রিপোর্ট এনআইএ আজ শীর্ষ আদালতে আজ জমা দেওয়ার কথা, এই রিপোর্টে কি রয়েছে? কারণ এর আগে এনআইএ যেরকম ইঙ্গিত করেছিল শুধুমাত্র এসআইআর এর নাম বাদ যাওয়াই নয়, কোনো বৃহত্তর ষড়যন্ত্র এর পিছনে থাকতে পারে, এই সব কি উল্লেখ রয়েছে রিপোর্টে? তো এই সমস্ত একাধিক তথ্য কিন্তু রিপোর্টে উল্লেখ রয়েছে, এমনটাই জানতে পারছে এনআইএ সূত্রপাত। তার কারণ গত 3 দিন ধরে এনআইএর যে ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে টিম মালদার যে মোথাবাড়ি এলাকায় তারা বিভিন্ন অনুসন্ধানের জন্য গিয়েছিল, সেখানে একাধিক তথ্য সংগ্রহ করেছে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে যেদিনকে এই ঘটনা ঘটেছিল সে কি পরিস্থিতি হয়েছিল, যেদিন দেখা যাচ্ছে 22 জন গতকাল বিডিও অফিসে বিএলওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল, তাদেরকে তথ্য চাওয়া হয়েছিল, সেদিন কি পরিস্থিতি হয়েছিল, আচমকা কেন বিচারকদের উপরে এই হামলার ঘটনা ঘটেছিল, যখন এই কতজন নামের তালিকা বাদ গিয়েছিল, কেন গিয়েছিল, কারণ কি, এই সমস্ত একাধিক তথ্য কিন্তু এনআইএর পক্ষ থেকে এই 22 জন যে বিএলও তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। এই সমস্ত রিপোর্ট কিন্তু উল্লেখে যেমন থাকছে, তারই পাশাপাশি সেদিন যে পরিস্থিতি হয়েছিল, আচমকা কেন এই পরিস্থিতি হয়েছিল, এই যে 7 জন বিচারককে কিভাবে এভাবে তাদের উপরে কেন এই ঘটনা ঘটলো, এই সমস্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই অনুসন্ধান করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে। ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে এই টিম তারা কিন্তু অনুসন্ধান করার পরবর্তী ক্ষেত্রে গোটা রিপোর্ট তারা আইজিকে দিয়েছিল। গতকালই রাতের মধ্যে আইজির পক্ষ থেকে ডিজিকে, এনআইএ ডিজি, তাকে গোটা রিপোর্ট পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই যে আইজি দিল্লি থেকে এসেছিলেন সোনিয়া সিং, তিনি কিন্তু কলকাতা থেকে দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আবার তিনি কলকাতা যেমন আসবেন, কিন্তু আজকে দেশের সর্বোচ্চ আদালত সেখানে এই রিপোর্ট পেশ করবে। 25 পাতার রিপোর্ট অনুসন্ধান যেগুলো করেছিল সেগুলো কিন্তু পেশ করা হবে। এখনো পর্যন্ত এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, যে রিপোর্টে একাধিক তথ্য বিএলওদের থেকে যে সমস্ত তথ্য পেয়েছিল, পাশাপাশি এক বিচারককে তারা কথা বলেছে তার থেকে তথ্য পাওয়া এবং পুলিশের থেকে তথ্য পাওয়া, এই একাধিক ঘটনা কিন্তু যে অনুসন্ধান করতে পেরেছিল সেই সমস্ত তথ্য কিন্তু আজকে আদালতে পেশ করবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। মোথাবাড়ির তুলকালামে আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট, শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট এনআইএর। বুধবার 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয় বিডিও অফিসে দীর্ঘক্ষণ, এবং সেই রিপোর্ট ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা শিখে বলে তোপ সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম নির্দেশেই তড়িঘড়ি এনআইএকে তদন্তভার দেয় নির্বাচন কমিশন। তথ্য তালাশের পর আজ রিপোর্ট এনআইএর। কথা বলবো মৈত্রেয়ী, আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, এই মোথাবাড়ির এই ঘটনায় এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্য সচিব এবং সেই সঙ্গে মালদা জেলার ডিএম, এসপি এবং ডিজিপিকে শোকজ করা হয়েছিল। আজ তাদের ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা শুনানিতে, কি আপডেট? দেখো, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু শুনানি শুরু হবে, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। শুনানি কার্যত শুরুর মুখে, এবং সেখানে কিন্তু জানা যাবে যে এনআইএর তরফ থেকে রিপোর্টে এক্স্যাক্টলি কি কি উল্লেখ করা হয়েছিল। তার কারণ গত শুনানিতে সর্বোচ্চ আদালত যখন সুমোটো কগনিজেন্স নিয়েছিল এই জুডিশিয়াল অফিসারদের ঘেরাওয়ের ঘটনা, তখন তারা বারবার করে উল্লেখ করেছিলেন যে তারা মনে করছেন যে এটা প্ল্যান্ড এবং মোটিভেটেড একটি মুভ জুডিশিয়ারির বিরুদ্ধে, এবং জুডিশিয়ারির যে এখতিয়ার
তাদের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনে কারা কারা জড়িত আছে এনআইএ তদন্ত হাতে নেওয়ার পর তাদের হাতে কি তথ্য প্রমাণ উঠে এসেছে তার প্রাথমিক রিপোর্ট আজকে জমা দেবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত আধিকারিকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল ভার্চুয়ালি, তারা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মামলার শুনানি শুরু হতে চলেছে বাংলার এসআইআর মামলার সঙ্গে সঙ্গেই। ধন্যবাদ মৈত্রী। বিচারাধীনদের বিচার করতে গিয়ে ঘেরাও, বিডিও অফিসে আটকে প্রায় 8 ঘন্টা। মাঝরাতে ফেরার সময় মহিলা বিচারকের আর্তনাদ। রবিবার সেই বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওর সঙ্গেও রবিবার কথা বলেন এনআইএর আধিকারিকরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার মালদায় তুল কালাম। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে আটকে থাকেন 7 বিচারপতি। 8 ঘন্টা পর তাদের উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফেরার সময় আক্রান্ত হন বিচারকরা। ভাঙচুর করা হয় গাড়ি। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই বিচারকের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। রবিবার সকালে তার বাড়িতে যায় এনআইএর একটি দল। তার সঙ্গে প্রায় 45 মিনিট কথা বলেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয় বুধবার ঠিক কি হয়েছিল, বিডিও অফিসে কতক্ষণ ঘেরাও করে রাখা হয়, পুলিশকে জানানোর কতক্ষণ পর তারা আসে, উদ্ধার করে আনার সময় ঠিক কি ঘটেছিল। ইতিমধ্যেই 7 বিচারকের সঙ্গে কথা বলেছে এনআইএ। পুলিশের থেকে তারা আগেই তথ্য সংগ্রহ করেছে। পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান এনআইএ তদন্তকারীরা। এদিন সকালে বিডিও অফিসে যায় এনআইএর আরেকটি টিম। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বুধবার ঠিক কি ঘটেছিল জানতে চান। মালদার মোথাবাড়ি বিধানসভা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস। বুধবার বিকেলে এই অফিসেই ছিলেন ট্রাইব্যুনালের 7 বিচারক। সে সময় অফিস ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় বিচারকদের, যাদের মধ্যে ছিলেন 3 মহিলা বিচারক। মাঝরাতে উদ্ধার করে ফেরানোর সময় ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবারই মোথাবাড়ি গিয়ে তদন্ত শুরু করে এনআইএর টিম। শনিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন এনআইএ অফিসাররা। কথা বলেন ঘটনার সময় বিডিও অফিসে থাকা 6 কর্মীর সঙ্গেও। এনআইএর 2টি দল যায় পুলিশ সুপারের অফিস ও পুলিশ লাইনের কন্ট্রোল রুমে। ডিএম অফিসেও যায়। ধৃত মিম নেতা মোফাক্কেরুল সহ 6 অভিযুক্তকে শনিবার জেরা করেন এনআইএর তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। ইতিমধ্যেই বিচারকদের ঘেরাওয়ের এই ঘটনায় মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আর বিচারকদের ঘেরাওয়ে বরখাস্ত করা হলো আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। বরখাস্ত করলো হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। অর্ণব রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্ণব। দেখো, আজ দুপুরে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বড় সংগঠন বার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্ট তারা জেনারেল বডি বৈঠক রাখে এবং সেই বৈঠকে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে তিনি সদস্য ছিলেন এই অ্যাসোসিয়েশনের। সেখানে তার যে ভূমিকা, তার যে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য, কালিয়াচকে গাড়ির মাথায় দাঁড়িয়ে হুমকি দেওয়া ডিআইজি, এসপি, ডিএমদের উদ্দেশ্য করে পুরো বিষয়টায় বিচারকরা ঘরবন্দি। অর্থাৎ এই ঘটনাতে একজন আইনজীবী হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে তিনি যে কাজ করেছেন সেই কাজের কড়া নিন্দা করা হয়েছে। একই সঙ্গে তাকে কলকাতা হাইকোর্টের আইনজীবী বা সদস্য হিসেবে তিনি যে ছিলেন সেখান থেকে বরখাস্ত করা হয়েছে এবং
একযোগে সমস্ত মেম্বাররা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত বলে তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করেছে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং এই ডিসিপ্লিনারি প্রসিডিং শেষ হওয়ার পরে তাকে এক্সপেল করার ব্যাপারে অর্থাৎ চূড়ান্তভাবে হাইকোর্টের আইনজীবী থেকেই তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এমনটাই আনএনবেস অর্থাৎ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোফাক্কেরুল ইসলাম হাইকোর্টের আইনজীবী সদস্য ছিলেন এই বার অ্যাসোসিয়েশনে, সেখান থেকে তাকে বরখাস্ত করা হলো। তার যে ভূমিকা বিচারকদের আটকে রেখে যেভাবে উস্কানিমূলক মন্তব্য করা তার নিন্দা জানানো হলো, কন্ডেম করলো, পাশাপাশি তার বিরুদ্ধে ডিপি শুরু করলো কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ অর্ণব। কালিয়াচক, মালদা এবং মোথাবাড়ি, তাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, এই সব বিভিন্ন লোকজন জোগাড় করে উস্কানি দেওয়া, আমরা মনে করছি এটা জুডিশিয়ারির উপরে একটা আক্রমণ। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মানেই আমাদের প্রত্যেকেরই নিজেদের জুডিশিয়ারির উপরে শ্রদ্ধা থাকা উচিত। উনি সেই শ্রদ্ধার জায়গায় জুডিশিয়ারির উপরে আক্রমণ করেছেন, এটা উকিলের কাজ না। সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশনে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছি। গত বুধবার মালদায় অশান্তিতে উস্কানি, আর এই উস্কানি দেওয়ার অভিযোগেই শুক্রবার পুলিশের জালে মোফাক্কেরুল ইসলাম। তার নানা কীর্তি এখন ফাঁস হচ্ছে। 2022 সালে এই মোফাক্কেরুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী। 1 এপ্রিল মালদার অশান্তিতে গ্রেফতার। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। তার একের পর এক কীর্তি আসছে প্রকাশ্যে। মোফাক্কেরুলের বিরুদ্ধে 2022-এ শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়, কিন্তু মোফাক্কেরুল গ্রেফতার হননি। হাইকোর্টে উনি যখন কান ধরে দাঁড়িয়েছিলেন, সেটা ওই আমাদের সামনে আর কি, ডেল্টা হাউসের সামনে। আমাদের তখন তৎকালীন লিগাল সেলের কনভেনার আমাদের দাদা, তো দাদার সামনেই কান ধরে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি একটু আশ্চর্য, এরকম একজন নিজেকে পপুলার উকিলবাবু বলে দাবি করা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে কান ধরে কেন দাঁড়িয়ে আছেন। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন আমাকে আমার সেই দাদা বলেন আর কি যে একটি নারী ঘটিত কোনো ঘটনা ঘটে, যেটা কোনো লেডি পুলিশের বোধহয় গায়ে কোনো হাত দেওয়ার একটা অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে, যেটা পরবর্তীকালে হেয়ারস্ট্রিট পিএসের আন্ডারে থাকে এবং সেটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যাপারটা তখন চলছে আর কি এখনো। মোফাক্কেরুল ইসলাম এখন থাকেন নিউ টাউনে, গ্রামের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। 2009-এ এই ইটাহার থানায় তার বিরুদ্ধে মামলা হয়। চুরি, মারধর এবং বেআইনিভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা। 2014 এক পুলিশ কর্মীকে হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়গঞ্জ থানাতেও মামলা হয়। সেই বছরই বেআইনি সমাবেশ, প্রতারণা এবং জাল নথি ব্যবহার করার অভিযোগে মামলা হয় বালুরঘাট থানাতেও। এই মামলায় গ্রেফতার করা হয়, মাসখানেকের মধ্যে ছাড়া পেয়ে যান মোফাক্কেরুল ইসলাম। আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়ের বাড়ি, এখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি তাঁদের এই এলাকায় বড়সড় জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কি না হয়েছে সেটাও জানি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমি, শিলিগুড়ি অসম জাতীয় সড়ক ঘেঁষা। স্থানীয়দের দাবি এই জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। জমির দাম প্রায় 3 কোটি টাকা। আমরা জাস্ট কয়েকদিন আগে জানতে পারলাম, যখন ইনি এখানে আসছেন, তো জায়গাটা দেখতে আসছিলেন। আসার পর তো আমরা যখন গ্রামবাসীরা সবাই শুনলাম যে উনি নিচ্ছে 2টা বা 3টা জায়গা আছে আর ওনার, এটা ছাড়াও আমাদের এইচপি গ্যাস ফ্যাক্টরির পেছনে একটা আছে। গ্রামবাসী বেশি তো ভীতই আছে, কেন কি আমাদের দক্ষিণ মালদার এটা একটা খুব শান্তপ্রিয় জায়গা। এখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো ভবিষ্যতের জন্য এই ধরনের মানে কোনো না ঘটুক। আলিপুরদুয়ারে কোটি টাকার সম্পত্তি, নিউ টাউনে বাড়ি দখলের অভিযোগ। 2014-এ অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়ায় একটি বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল। অভিযোগের পরেই ওই 3তলা বাড়িটি তিনি দখল করে নেন আইনের ভয় দেখিয়ে। আমার দিদি জামাই ছিল। কি হয়েছিল? কি ওটা আমার দিদি জামাই রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা
মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টে বহুত বছর ধরে চলছি। এই বাড়ির কাছে একটি বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুলের। এই মোফাক্কেরুল ইসলাম এখন পুলিশ হেফাজতে, মালদার অশান্তিতে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগে। নিউজ 18 বাংলা।